হাই গাইস, আজ আমি চলে এসেছি আরেকটি নতুন কোরিয়ান ড্রামা নিয়ে। ড্রামা শুরুতেই আমরা মিস্টার লিন নামের একটি লোককে দেখতে পাই, যে জেনি নামের একটি বাচ্চা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তাকে বলে যে তুমি আমার আর পিছু পিছু আসবে না, এরপরেও যদি তুমি আমার পিছু পিছু আসো তাহলে আমি তোমার খবর করে দেব। আর এই লোকটি জেনির আঙ্কেল ছিল। তারপরে আমাদের 16 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জেনি এখন অনেক বড় হয়ে গিয়েছে আর ও আজ এসেছিল আঙ্কেলকে শাস্তি দেওয়ার জন্য। আঙ্কেল এত বছর ধরে যা কিছু ইলিগাল করে যাচ্ছিল তার সবকিছু প্রমাণ নিয়ে নেয় আঙ্কেলের ল্যাপটপ থেকে। আর ঠিক সেই সময়তেই জেনির আঙ্কেল একটি মেয়েকে নিয়ে সেখানে আসে, কিন্তু আঙ্কেল এত চালাক ছিল যে ঘরের অবস্থা দেখে বুঝে নেয় যে এখানে কেউ এসেছিল। তাই জেনির আঙ্কেল সেই বাড়িটিকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও জেনিকে পায় না, কারণ জেনি তো আগেই পালিয়ে গেছিল। তাই ও সেই মেয়েটির কাছে ফেরত আসে আর বলেছে আজ আমার মুড ভালো না, তো তুমি এখান থেকে চলে যাও। যেই কারণে সেই মেয়েটিও সেখান থেকে চলে যায়। দেন উনি যখন ল্যাপটপে হাত দেন তখন দেখেন যে ল্যাপটপটি অনেক গরম, সেই কারণে বুঝে যান যে বাড়িতে কেউ এসেছে এবং ল্যাপটপটিকে ইউজ করেছে। তাই আঙ্কেল ও তার বডিগার্ডরা বেরিয়ে পড়ে কে বাড়িতে এসেছিল জানার জন্য। কিন্তু জেনি তো আঙ্কেলের কাছ থেকে বেরিয়ে যায়, কিন্তু আঙ্কেল তাকে চিনতে পারে না, কারণ আঙ্কেল তো জেনিকে দেখেছিল অনেক ছোটবেলায় আর এখন জেনি তো অনেক বড় হয়ে গেছে, তাই উনি জেনিকে চিনতেই পারে না। যাই হোক, জেনির কাছে এখন তার আঙ্কেলের সব ইলিগাল ইনফরমেশন চলে এসেছিল। তাই জেনি ওর আঙ্কেলকে একটি মেসেজ দেয়, সেখানে লিখেছে পাপ কখনো ঢাকা থাকে না, এখন কেমন লাগছে, যেটা পড়ার পর আঙ্কেল তো অনেক রেগে যায়। তারপরে বেলা নামের আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই, যে তার হাজবেন্ডের সাথে অন্য কোনো মেয়ের কি অ্যাফেয়ার চলছে তা জানার জন্য জেনিকে হায়ার করে। আসলে জেনি ছিল একটি ডিটেকটিভ, তাই ও সহজেই অন্যের ইনফরমেশন বের করতে পারে। এখানে জেনি বেলাকে বলে আপনি টেনশন করবেন না, আমি আপনাকে তাড়াতাড়ি জানিয়ে দেবো আপনার হাজবেন্ডের সাথে বাইরের কোনো মেয়ের অ্যাফেয়ার চলছে কিনা। এটা বলার পর জেনি সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা একটি কিউট ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল হিয়ন। হিয়ন ছিল জেনির একটি পার্টনার। সে জেনিকে কল করে এবং তাদের পরবর্তী কাজের জন্য জেনিকে ইনফরমেশন দেয়। দেন জেনি হিয়নকে বলে তোমার কাজ এত দূর পর্যন্তই ছিল, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। দেন জেনি একটি ক্লাবে চলে আসে, যেখানে বেলার হাজব্যান্ড মাও ছিল। জেনি তো সবকিছু প্ল্যান করে এসেছিল, তাই ও মাওকে বলে তুমি কি আমার সাথে একটি গেম খেলবে, যেই গেমে যে হারবে তাকে ততবার ড্রিঙ্ক করতে হবে। আর এই গেমে তো জেনি একবারও হারে না, মাও প্রতিবারই হেরে যায়, যেই কারণে মাওকে প্রচুর ড্রিঙ্ক করতে হয়। দেন আমরা চ্যান নামের আরেকটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই, যে ছিল এই ক্লাবের মালিক। ও আজ এসেছিল মায়ের সাথে দেখা করতে, কারণ মাও যতবারই ক্লাবে আসে ততবারই কিছু না কিছু গন্ডগোল করে। আর এদিকে জেনি নেশাগ্রস্ত মাওকে জিজ্ঞেস করে তোমার কটি মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। যেহেতু মাও নেশাগ্রস্ত ছিল তাই ও সবকিছু বলে দেয়, আর জেনি তার সবকিছু রেকর্ড করে নেয় তার ওয়াইফকে দেখানোর জন্য। দেন আমাদের তার পরের দিনের সিন দেখানো হয়, যেখানে জেনি ঘুম থেকে উঠে অনেক অবাক হয়ে গেছিল, কারণ এটা ওর বাড়ি ছিল না। আসলে কাল রাতে জেনিও অনেক ড্রিঙ্ক করে নিয়েছিল, যেই কারণে ওর কিছুই মনে নেই ও কিভাবে এখানে পৌঁছালো। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, যে জেনির ফটো দেখছিল। আর ঠিক সেই সময়তে জেনি বাইরে এসে চ্যানকে দেখতে পাই, আর ও ভাবেছে আমি এটা কোথায় পৌঁছে গেলাম। চ্যান জেনিকে দেখে বলে যে এত টেনশনের কোনো কারণ নেই, কাল রাতে তুমি আমাদের ক্লাবে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। তবে তোমার জন্য একটি খারাপ খবর রয়েছে, কাল রাতে তুমি ড্রাঙ্ক হয়ে আমাদের ক্লাবের বড় বড় জিনিসপত্র ভেঙে দিয়েছো, যেসব জিনিসের দাম অনেক, তাই তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। তখন জেনি বলেছি কি এমন ভেঙে দিয়েছি যার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। তখন চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট ক্ষতিপূরণের পুরো লিস্টটি দিয়ে দেয়, যেসব জিনিসের দাম অনেক, যেটা শোনার পর জেনি একটু চিন্তায় পড়ে যায়, আরও ভাবে যে কাল রাতে আমি এগুলো কি করে ভেঙেছি। তারপর আমাদের কাল রাতের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে মিস্টার মাও একটি মেয়েকে জোর করে ড্রিঙ্ক করানোর চেষ্টা করছিল, যেই কারণে জেনির সাথে মিস্টার মাওয়ের অনেক ফাইট হয়, যেখানে জেনি মিস্টার মাওকে অনেক মারে আর তাকে মারতে গিয়ে এই ক্লাবের জিনিসপত্র ভেঙে যায়। আর তখনই সেখানে চ্যাংয়ের এন্ট্রি হয়। চ্যাং একটা মেয়েকে এত স্ট্রং ভাবে মারপিট করতে দেখে তার উপর পুরোপুরি ফিদা হয়ে যায়। জেনি চ্যাংয়ের কাছে এসে বলেছে এমন ভাবে তাকানোর কি আছে, এত সুন্দর মেয়েকে কি দেখো না কোনোদিন ফাইট করতে। তখন চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে বলেছে মিস আপনি আমাদের অনেক ক্ষতি করে দিয়েছেন, যার ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। ঠিক তখনই হঠাৎ জেনি সেন্সলেস হয়ে চ্যাংয়ের গায়ের উপর পড়ে যায়, আর এই কারণেই চ্যাং ওকে বাধ্য হয়ে ওর বাড়িতে নিয়ে এসেছিল। দেন আমাদের আবারও বর্তমানের সিন দেখানো হয়, যেখানে জেনি ভালোভাবে দাঁড়ায় এবং চ্যাংয়ের দিকে এমনভাবে এগিয়ে যায় যাতে দেখে মনে হচ্ছিল চ্যাংকে মারবে, কিন্তু না, জেনি এমন কিছুই করে না, বরং ও চ্যাংয়ের কাছে যায় আর গিয়ে বলেছে স্যার এগুলোর দাম তো অনেক, এগুলোর দামে একটু কম করা যাচ্ছে না, এগুলো আমার পক্ষে পরিশোধ করা অনেক কষ্টের।
কিন্তু চ্যাং তো কিছুই বলে না, ওর দিকে হাঁ করে তাকিয়েছিল, কারণ চ্যাংয়ের কাছে জেনির এই কথাগুলি অনেক কিউট লাগছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলেছে ওকে আমরা কম করে দেব, কিন্তু এর বদলে তোমাকে আমাদের গোটা ক্লাবকে পরিষ্কার করতে হবে। যেটা শোনার পর তো জেনি প্রচুর রেগে যায়। জেনি চ্যাংকে বলে আমাকে 1 মাস টাইম দিন, আমি 1 মাসের মধ্যে আপনার সব টাকা পরিশোধ করে দেব। তখন চ্যাং ওর ক্লোজ এসে বলেছে ওকে আমি তোমাকে 1 মাস টাইম দিয়ে দেবো, কিন্তু আমার একটি শর্ত আছে, তোমাকে এই 1 মাসের মধ্যে আমি যা যা বলবো তা সব শুনতে হবে। আর জেনির কাছে তো শর্ত মেনে নেওয়া ছাড়া কোনো অপশানই ছিল না, তাই জেনি শর্তে রাজি হয়ে যায়। এর পরের সিনে জেনি মিস্টার ময়ের সাথে দেখা করে আর ওকে বলেছে আমি তোমার বিপরীতে যা যা প্রমাণ জোগাড় করেছি তা সব তোমায় দিয়ে দেব, কিন্তু এর বদলে তোমাকে আমাকে দ্বিগুণ টাকা দিতে হবে। মিস্টার মাও টাকা দিতে রাজি হয়ে যায় আর ওকে বলেছে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। এটা বলে ও জেনিকে কিছু ফটো দেখায় আর বলেছে তোমাকে খোঁজ নিতে হবে যে আমার ওয়াইফ কেন এখানে চাই। জেনিও কাজটি করার জন্য রাজি হয়ে যায়। দেন জেনি নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। জেনি সেখানে পৌঁছে যায় যেখানে বেলার আসার কথা ছিল, কিন্তু জেনি সেখানে যেয়ে কাউকে দেখতে পায় না। তখনই জেনির কাছে একটি মেয়ে আসে আর ওকে বলেছে আপনি আমার সাথে চলুন। আসলে ওই মেয়েটি জেনিকে অন্য কেউ ভেবেছিল। মেয়েটি জেনিকে অন্য কেউ ভেবে ডেকে নিয়ে যাচ্ছিল আর জেনি ভাবেছে হয়তো এই মেয়েটির সাথে গেলে ও বেলাকে দেখতে পাবে, তাই জেনি ওর সাথে চলে যায়। তারপর ওই মেয়েটি জেনিকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেয় এবং সুন্দর একটি ড্রেস পরিয়ে দেয়। তখনই সেখানে লিন নামের একটি মেয়ে চলে আসে। লিন ছিল চ্যাংয়ের কাজিন, আর এখানে লিন জেনির গায়ে ওই ড্রেসটি দেখে অনেক রেগে যায়, কারণ ওই ড্রেসটি ওর পরার কথা ছিল। তাই ও রেগে গিয়ে বলে এই জামাটি চ্যাং আমার জন্য এনেছে, তুমি কেন পরেছো, এক্ষুনি খুলে দাও। আর তখনই সেখানে চ্যাং চলে আসে। চ্যাং তো জেনিকে দেখে পুরো ক্রাশ খেয়ে যায়। আর সত্যি এখানে জেনিকে দেখতে অনেক কিউট এবং সুন্দর লাগছিল। চ্যাং ওদের কাছে এসে বলে কি হয়েছে, তোমরা দুজন ঝগড়া করছো কেন? তখন লিন বলে কি দেখো না, তুমি এই ড্রেসটি আমার জন্য এনেছো, এই মেয়েটি কোথা থেকে এসে পরে নিয়েছে। কিন্তু চ্যাং বলেছে এই ড্রেসটি পরার পারমিশন ওকে আমি দিয়েছি। যেটা শুনে লিন তো পুরো অবাক হয়ে যায়। লিন ওর হাবভাব দেখে অনেক রেগে যায়, কারণ লিন তো চ্যাংকে পছন্দ করতো মনে মনে। দেন চ্যাং জেনির কাছে আসে আর বলে চলো যাওয়া যাক, আর জেনিও কিছু না ভাবে ওর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর ওরা দুজন একটি অনুষ্ঠানে চলে আসে এবং ওদের দুজনকে একসাথে অনেক কিউট লাগছিল। আর এদিকে লিন তো অনেক রেগে যায়। আর সেই অনুষ্ঠানে আগে থেকে বেলা ছিল, কারণ সেখানে একটি জমি বিক্রির নিলাম হচ্ছিল। যখনই জমির প্রজেক্টটিকে শো করা হয়, যেটা দেখা মাত্র চ্যাং আপসেট হয়ে যায়। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু পাস্টের সিন দেখানো হয়, যেখানে চ্যাং অনেক ছোট ছিল এবং তার মাকে ডাকছিল, কিন্তু চারিদিকে আগুন লেগে যাওয়ার কারণে সে তার মাকে হারিয়ে ফেলে। আর এইদিকে এই জমির প্রজেক্ট দেখে জেনিও আপসেট হয়ে যায়। তারপরে আমরা জেনিরও পাস্টের সিন দেখতে পাই, যেখানে জেনিকে সবাই বেইমানের মেয়ে বলে ডাকছিল, কারণ সবাই মনে করতো ওই আগুনটি জেনির বাবাই লাগিয়েছিল। যাই হোক, চ্যাং এখন ওই জমিটিকে দ্বিগুণ দাম দিয়ে কিনে নেয়, যেটা দেখে জেনি একটু অবাক হয়ে যায়। আর ভাবে চ্যাং এত দাম দিয়ে এই জমিটিকে কেন কিনছে। দেন আমরা দেখতে পাই চ্যাং একটি বিষয় নিয়ে অনেক টেনশনে ছিল, আর সেই বিষয়টি হলো জেনি চ্যাংকে বলেছিল এই জমিটি আমি কিনতে চাই। তখন চ্যাং জিজ্ঞেস করেছিল কেন, যেই কারণে জেনে ওকে উত্তর দিয়েছিল যে এই জমিতে যখন আগুন লেগে গিয়েছিল তখন আমি আমার কাছের মানুষকে হারিয়ে ফেলেছি। আর এসব কিছু ভেবেই চ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে বলে জেনির ব্যাপারে সব ইনফরমেশন খুঁজে বের করতে। আর অন্যদিকে জেনি হিওনের সাথে এসে দেখা করে আর ওকে বলে যে আমি যেই জমিটি ছোট থেকে কিনতে চেয়েছিলাম সেই জমিটি এখন চ্যাং কিনে নিয়েছে এবং আমি ওর সাথে থেকে এখন ওই জমির ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চাই। তখন হিওন বলে এই ঘটনা হয়ে 16 বছর পার হয়ে গিয়েছে, এখন ইনভেস্টিগেশন করে কি লাভ। জেনি বলে কিছু লাভ হোক বা না হোক, আমি শুধু আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই। দেন জেনি চ্যাংয়ের জন্য একটি কেক নিয়ে আসে, যেটা দেখা মাত্র চ্যাংয়ের কিছু মনে পড়ে যায়, যেখানে ছোটবেলায় একটি মেয়ে এরকম সেমি ওর জন্য কেক নিয়ে এসেছিল। জেনি ওকে এই কেকটি দিয়ে বলেছে আমি তোমার সব কথা শুনবো। তখন চ্যাং ওকে বলে আচ্ছা আমি 1 মাসে যা যা বলবো তুমি তাই শুনবে তো? জেনি বলে হ্যাঁ। তারপর চ্যাংয়ের যা যা পছন্দ জেনিকে সব বলতে থাকে এবং জেনিও সবকিছু নোট করতে থাকে। জেনি নোট করা হয়ে যাওয়ার পর চ্যাং ওকে বলে চলো আজ আমার মিটিং আছে, আমাকে যেতে হবে। দেন চ্যাং ওর মিটিং হলে এসে পৌঁছে যায়, যেখানে ওর আঙ্কেলের সাথে ওর মিটিংটি ছিল। ওর আঙ্কেল ওকে বলে যে এখন তো তুমি আমার সাথে কোনো রকম ডিলই করো না, এমন চলতে থাকলে তুমি অনেক লসে চলে যাবে। যেটা শোনার পর চ্যাং বলেছে আঙ্কেল এখন আমি বড় হয়েছি, তো আমি জানি কার সাথে ডিল করলে লাভ হবে এবং কার সাথে ডিল করলে লস হবে। আসলে চ্যাং ওই আঙ্কেলটিকে খুব একটা পছন্দ করতো না, কারণ ওর আঙ্কেলটি ছিল খুবই লোভী। আঙ্কেলটি কথায় কথায় চ্যাংকে বলেছে তোমার এখন বিয়ের বয়স হয়েছে,
তো তুমি বিয়ে করবে কবে? চ্যাং বলেছে এখন আমি বিয়ে করতে চাই না, কিন্তু তবুও আঙ্কেল বলে তুমি চাইলে আমি আমার মেয়ে লিনের সাথে তোমার বিয়ে দিতে পারি। কিন্তু চ্যাং না বলে সেখান থেকে বেরিয়ে যায়। যেই কারণে আঙ্কেল রেগেছে চ্যাংয়ের দিকে কফির কাপটি ফিকে মারে, কিন্তু সেটি জেনি ধরে নেয়। তারপরে ও নিজে মনে মনে ভাবতে থাকেছে এদের বুঝতে দিলে চলবে না যে আমি একজন ডিটেকটিভ। তাই ও অভিনয় করে বলতে থাকেছে, সরি আঙ্কেল, এই কাপটিকে আমি ধরতে চাইনি, এটি আমি বাই চান্স ধরে নিয়েছি। জেনির এ কথা শুনে চ্যাং বলে, আমি কি তোমাকে সরি বলতে বলেছি? যাও তুমি এখনই বাইরে যাও। যেটা শোনা মতো জেনি বাইরে চলে যায়। দেন আমরা পরের সিনে দেখতে পাই হিউন জেনির হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর বলছিল যে আমি তোমাকে কতবার বারণ করেছি ওই চ্যাংয়ের সাথে কাজ করো না। তখন জেনি বলে ওরা কি আর জানে আমি ডিটেকটিভ? এটা বলে ওরা দুজনে খুব হাসতে থাকে। আর দূর থেকে চ্যাংও সেখানে আসছিল জেনির জন্য মেডিসিন নিয়ে, কিন্তু ওদের দুজনকে একসাথে তো হাসতে দেখে ও অনেক জেলাস ফিল করে সেখান থেকে চলে যায়। দেন আমরা দেখতে পাই পরের দিন সকালে জেনি মেডের ড্রেস পরে চ্যাংকে ঘুম থেকে ওঠায়। চ্যাং ওকে এই ড্রেসে দেখে বলে যে তোমাকে এই ড্রেস পরতে কে বলেছে? তখন জেনি বলেছে আজ আমি তোমার জন্য অনেক কিছু রান্না করেছি তাই এই ড্রেসটি পরেছি। দেন চ্যাং খেতে বসে এবং খাবার খাওয়ার সময় চ্যাং জেনিকে মনে করিয়ে দেয় যে তোমাকে আজ ক্লাবে যেতে হবে। তখন জেনি বলে ঠিক আছে। দেন আমরা ক্লাবের সিন দেখতে পাই যেখানে জেনি খুব সুন্দরভাবে সেজে গুজে সেখানে চলে আসে। ওর কাছে একটি ওয়েটার আসে আর ওকে বলেছে এই ড্রিঙ্কটি 205 নম্বর রুমে দিয়ে আসো। তখন জেনি মনে মনে ভাবে ওর কি আমাকে দেখে ওয়েটার মনে হলো, কিন্তু জেনি তাও ওয়েটারের কথা মতো ওই ড্রিঙ্কসগুলি নিয়ে 205 নম্বর রুমে পৌঁছে যায়। আর এইদিকে সেই ওয়েটারটি চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলেছে আপনারা যেই মেয়েকে পাঠিয়েছিলেন সেই মেয়েটি চলে এসেছে, তো কাজ এখন কমপ্লিট। দেন আমরা চ্যাংকে দেখতে পাই। আসলে চ্যাংই এখানে প্ল্যান করে জেনিকে পাঠিয়েছিল, কারণ এখানে সেই মাও বলে ছেলেটি আবার এসেছে আর মাও বলে ছেলেটি আসা মানে তো ক্লাবে কোনো ঝামেলা হবেই। তাই ও জেনিকে পাঠিয়েছিল মাও বলে ছেলেটিকে সাহায্য করার জন্য। আর এইদিকে জেনিও 205 নম্বর রুমে এসে মাও বলে সেই ছেলেটির আসল রূপ ভিডিও বানিয়ে নেয়। তখন মিস্টার মাও বলে তুমি এখানে আবার কি করছো? তখন জেনি বলে যে কি করব বলো, তোমাকে ফাঁস করার জন্য লোক আমাকে বারবার হায়ার করে। দেন জেনি মিস্টার মাওকে বলে তুমি আজ ক্লাবের সব বিল পরিশোধ করে যাবে, না হলে এই ভিডিওটা আজ অনলাইন পোস্ট হবেই। এটা বলে জেনি সেখান থেকে বেরিয়ে যায় আর ক্লাবের মধ্যে থাকা সব ওয়েটাররা জেনিকে বাহবা দিতে থাকে। দেন জেনি একটি ওয়েটারকে বলে আমি যাদেরকে ডেকেছিলাম তারা কি আজ চলে এসেছে? তখন সেই ওয়েটারটি বলে যে হ্যাঁ, আসলে জেনি সেই সব মানুষদের ডেকে পাঠিয়েছেন যারা সেই আগুন লেগে যায় জমির মধ্যে কাজ করতেন। জেনি এদের সবার কাছ থেকে ইনফরমেশন জোগাড় করে ওর বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাইছিল, কিন্তু ও কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন পায় না, কারণ ওখানে যারা এসেছিল তারা কেউ ওই সময়তে কাজ করতো না। কেউ তো আগেই কাজ ছেড়ে দিয়েছিল, কেউ বা আগুন লেগে যাওয়ার পরে কাজে জয়েন দিয়েছিল। কোনো ইনফরমেশন না পাওয়ায় জেনি অনেক দুঃখ পেয়ে অনেক ড্রিঙ্ক করে নেয় এবং সেখানে গান গাইতে শুরু করে। আর তখনই সেখানে চ্যাং চলে আসে। চ্যাং চাইছিল জেনিকে সেখান থেকে নিয়ে চলে যেতে, কিন্তু জেনি যেতে রাজি হচ্ছিল না। জেনি নেশা করেছিল। ও চ্যাংকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? তখন চ্যাং বলেছে বাজে বকা বন্ধ করো আর এক্ষুনি বাড়িতে চলো। এটা বলেই চ্যাং জেনিকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন জেনি চ্যাংকে বলে আরে তুমি আমাকে নিয়ে টেনশন করো না, বরঞ্চ আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচাবো। এটা শুনে চ্যাংয়ের কিছু মনে পড়ে যায়। আসলে ছোটবেলায়ও একটি বাচ্চা মেয়ে চ্যাংকে এরকম সেম কথাই বলেছিল, তাই চ্যাংয়ের এই কথাটি মনে পড়ে যায়। আসলে সেই ছোটবেলার মেয়েটিও ছিল জেনি। দেন চ্যাং জেনিকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। আর এখানে যেহেতু জেনি অনেক নেশা করেছিল তাই ও চ্যাংয়ের অনেক ক্লোজ চলে আসে। জেনি এতই ক্লোজ চলে আসে যেখানে ও চ্যাংকে কিসও করে। আর এইদিকে চ্যাংও তাকে বারণ করে না, কারণ চ্যাং তো আগে থেকে জেনিকে লাইক করতো। দেন আমরা পরের দিনের সিন দেখতে পাই যেখানে জেনি নিজেকে চ্যাংয়ের ঘরে দেখে পুরো অবাক হয়ে যায়। ও অনেক কষ্ট করে ওর মনে পড়ে যায় যে কাল রাতে কি হয়েছে। আর সেই সব কিছু ভেবে জেনির তো ভালোই লাগে, কারণ জেনিও চ্যাংকে পছন্দ করতে শুরু করেছিল। দেন ও যখন চ্যাংয়ের রুম থেকে বাইরে যায় সেখানে বাড়ির চাকররা দাঁড়িয়েছিল আর ওকে দেখে বলেছে ম্যাম স্যার একটু বাইরে গেছেন, তো আপনার কিছু দরকার হলে আমাদের বলবেন। তখন জেনি ওই মেয়েগুলোকে জিজ্ঞেস করে আচ্ছা এই বাড়িতে কি কোনো মেয়ে আসলে এভাবেই তার কেয়ার করা হয়? তখন চাকরটি বলে না ম্যাম, আপনি প্রথম যেই বাড়িতে এসেছেন, এর আগে কোনো মেয়ে এই বাড়িতে আসেনি। যেটা শোনার পর জেনি তো খুশিতে আত্মহারা হয়ে যায়। ও প্রচণ্ড হ্যাপি হয়ে যায়। এদিকে আমরা হিয়নকে দেখতে পাই যে জেনিকে কল দিয়ে বলেছে আমাদের এজেন্সি কেউ হ্যাক করে নিয়েছে। যেটা শোনার পর জেনি বলেছে আচ্ছা ঠিক আছে রাখো, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে আমরা দেখি এজেন্সিতে সেই সব লোকেরা আসছিল যাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হয়েছে।
অন্যদিকে লিন চ্যাংয়ের কাছে আসে আর জেনির কিছু ফটো দেখিয়ে বলেছে, দেখো জেনি মেয়েটি কতটি খারাপ, ও কত ছেলের সাথেই না মেশে, তুমি ওকে তোমার বাড়ি থেকে বের করিয়ে দাও। যেটা শোনার পর চ্যাং বলে, তুমি তো বেশ ভালোই ফটো তুলতে পারো, তুমি ফটোগ্রাফার হয়ে যাও। দেনও বাড়িতে কল করে আর বলে যে জেনি এখন কি করছে। তখন বাড়ির কাজের লোকেরা বলেছে জেনি তো বাড়িতে নেই, ও এখন বাইরে গিয়েছে। যেটা শোনার পর চ্যাং রেগে যায় আর বলেছে, তোমরা এই খবরটা আমাকে আগে দাওনি কেন। এটা বলার পরেও সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা জেনি ও হিয়নকে দেখতে পাই, যারা অফিসের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু অফিসের সামনে আগে থেকে অনেক লোক ভিড় হয়েছিল। তাই জেনি একটি ফাইল হিয়নকে দেয় আর বলেছে, তুমি এই ফাইলগুলো নিয়ে চাও আর আমি এই লোকেদের সামলে নিচ্ছি। এটা বলি ও দৌড়াতে থাকে আর তার পেছনে লোকগুলো দৌড়াতে থাকে আর তাকে ধরে নেয়। আর এই সুযোগে হিয়ন সেখান থেকে ফাইলগুলো নিয়ে পালিয়ে যায়। কিন্তু জেনিকে ওই সব লোকেরা ধরে নেয় আর বলেছে, তুমি আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছো, সেই সব টাকা ফেরত দাও। অনেকে অনেক কিছু বলে। তখন চ্যাং সেখানে আসে আর বলেছে, আমি তোমাদের সব টাকা ফেরত দিয়ে দেবো। কিন্তু জেনি চ্যাংয়ের হাতটা ধরে আর বলে যে দৌড়াও। এটা বলে ওরা দুজন দৌড়াতে থাকে। আর তখনই চ্যাংয়ের সবকিছু মনে পড়ে যায় যে ছোটবেলার ওই বান্ধবী ছিল জেনি। তাই ও জেনিকে দাঁড় করায় আর বলে, তুমি এতদিন কোথায় ছিলে, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি। তাই এখানে চ্যাং জেনিকে জড়িয়ে ধরে আর বলেছে, আমি তোমাকে আর কখনোই হারিয়ে যেতে দেবো না। দেন ওরা দুজনেই বাড়ি চলে আসে। আর বাড়ি আসা মাত্রই জেনির কাছে হিয়নের কল আসে। হিয়ন জেনিকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন জেনি বলেছে, হ্যাঁ, আমাকে নিয়ে টেনশন করো না, আমি একদম ঠিক আছি। এবার বলো, তোমার কাছে যেই ফাইলটি আমি দিয়েছিলাম ওই ফাইলটি ঠিক আছে তো? হিয়ন বলে, হ্যাঁ ঠিক আছে। তখন জেনি হিয়নকে বলে, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। আর এইদিকে চ্যাং ভাবছে জেনি হয়তো অফিসে গিয়ে ওর জন্যই কাজ করবে। তাই ও জেনির কাছে এসে বলেছে, তোমাকে আর অফিসে গিয়ে কাজ করতে হবে না। কিন্তু জেনি বলেছে, আমাকে যেতেই হবে, কারণ ওই জমি প্রজেক্টটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তখন চ্যাং বলে যে, তুমি যদি শুধু ওই জমির প্রজেক্টটার জন্য আমার কাছে এসে থাকো তাহলে জেনে রাখো যে আমি ওই জমির প্রজেক্টটি কাউকেই দেবো না। যেটা শোনার পর জেনি বলেছে, তুমি তো এই কথাটি আমাকে আগে বলবে, তাহলে আমি এই জমির প্রজেক্টের জন্য তো কষ্টই করতাম না। এটা বলে ঘুমোতে চলে যাই। দেন আমরা তার পরের দিনের রাত্রির সিন দেখতে পাই, যেখানে জেনি চ্যাংকে ফোন করে বলেছে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, তুমি এক্ষুনি চলে এসো। যার কথা শুনে চ্যাংও সেখানে চলে আসে। কিন্তু চ্যাং আসার পরই সেখানে চ্যাংয়ের আঙ্কেল চ্যাংকে মেসেজ করে দিয়েছে যে ওই জমিতে যিনি আগুন লাগিয়েছিলেন সেটি আর কেউ নাই, ওটি জেনির বাবা ছিল। যেটা শোনার পর চ্যাং প্রচণ্ড রেগে যায় আর সেখান থেকে চলে যায়, কারণ ওই আগুনের কারণেই চ্যাং তার মাকে হারিয়েছিল। চ্যাং যখন বাড়িতে এসে অনেক ড্রিঙ্কস করছিল তখন সেখানে জেনি আসে। আর জেনি এসে চ্যাংকে বলেছে, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, তুমি কেন আসলে না? তখন চ্যাং উঠে আসে বলেছে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, তুমি বলেছিলে যে তুমি ওই আগুনে তোমার নিজের আপনজনকে হারিয়েছো, কিন্তু তোমার বাবাই তুই আগুনটি লাগিয়েছে। তখন জেনি বলে যে না, আমার বাবা আগুন লাগায়নি, আমার বাবা যদি আগুন লাগাতো তাহলে তিনি ওখানে পুড়ে মরে যেতেন না। কিন্তু চ্যাং তার এসব কথা বিশ্বাস করে না। যেহেতু চ্যাং তার কোনো কথাই বিশ্বাস করেনি, তাই জেনি তার সবকিছু জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই সেখানে লিন আসে এবং জেনির হাত থেকে সেই ব্যাগটি ফেলে দেয়। তারপরে সেখানে চ্যাংও চলে আসে। লিন চ্যাংকে যে বলেছে, আমি শুধু চেক করছিলাম যে এই মেয়েটি তোমার ইম্পর্টেন্ট জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে কিনা। যেহেতু চ্যাং জেনির উপরে অনেক রেগেছিল তাই ও লিনকে বলেছে, তুমি একদম ঠিক কাজ করেছো। চ্যাং জেনিকে বলে, তুমি কত লোকের কাছ থেকে না ব্ল্যাকমেল করে টাকা নিয়েছো, তো আমার টাকাটা কবে ফেরত দেবে? আর তখন সেখানে হিয়ন আসে বলেছে, ও তোমাকে কত টাকা ফেরত দিতে হবে আমি ওর হয়ে দিয়ে দেবো। তাই হিয়ন চ্যাংকে একটি কার্ড দিয়ে আর বলেছে, তোমার যত টাকা প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে নেবে। তারপর চ্যাং বলে, তাহলে আমি তোমাকে ছোটবেলায় যে হেল্পটি করেছিলাম সেটা কবে পরিশোধ করবে? তারপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এই ঘটনার সময় সেখানে হিয়নও উপস্থিত ছিল। চ্যাং এর আরো কিছু বলার আগে জেনি হিয়নকে সেখান থেকে নিয়ে চলে যায়। জেনি চলে যাওয়ার পর চ্যাং জেনিকে অনেক মিস করছিল। আর এদিকে হিয়ন জেনির মুড ভালো করার জন্য জেনির জন্য একটি কেক নিয়ে আসে, যেটা দেখে জেনি বলেছে, তুমি আবার এসব করতে গেলে কেন? এমনিতেই তোমার টাকাটা কবে দিতে পারবো সেটা নিয়ে আমি চিন্তায় আছি। এসব শোনার পর হিয়ন জেনিকে বলতে চাইছিল যে টাকা দেওয়া লাগবে না, আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু ও কিছুই বলতে পারে না। দেন পরের দিন সকালে চ্যাং একটি খেলনা নিয়ে হিয়নের কাছে আসে আর বলেছে, নাও, এটা তোমার অনেক পছন্দের খেলনা ছিল না, তাই তোমাকে এটি আমি গিফট করতে আসলাম। তাছাড়া তোমার কি মনে আছে তোমার আসল নাম কি, নাকি সেটাও ভুলে গিয়েছো? আসলে চ্যাংয়ের মা মারা যাওয়ার আগে চ্যাংকে হিয়নের মায়ের কাছে দিয়ে যায় আর বলেছিল যে চ্যাংকে বাঁচাতে, কিন্তু হিয়নের মা ওদের দুজনকে অদল বদল করে দেয়। চ্যাংয়ের গলার চেনটি হিয়নের গলায় দিয়ে দেয়। আসলে চ্যাংয়ের নাম ছিল যে হিয়ন এবং হিয়নের নাম ছিল যে চ্যাং।
হিয়নের মা হিয়নদের বদলে দিয়েছিল কারণ চ্যাংয়ের পরিবার আগে থেকেই অনেক বড় লোক ছিল। যেহেতু হিয়নরা অনেক গরিব ছিল তাই নিজের ছেলেকে হিয়ন বানিয়ে আসল হিয়নের পরিবারে দিয়ে আসে। দেন আমরা আবারও প্রেজেন্টের সিন দেখতে পাই, যেখানে হিয়ন এসে তার দাদার সাথে দেখা করতে, আর ও এসে দেখেছে ওদের বাড়ির ভেতরে উকিল রয়েছে, যেটা দেখে হিয়ন তো অনেক অবাক হয়ে যায়। হিয়ন তো এই বিষয়টি নিয়ে অনেক টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে যে কেন তার দাদা উকিল ডেকে তাদের সম্পত্তিকে দেখাচ্ছে। দেন হিয়ন যখন লিফটে করে লাফছিল ও দেখেছে চ্যাং উকিলের সাথে কথা বলছে, যেটা দেখে ও ভাবেছে হয়তো ওর দাদা সবকিছু সম্পত্তি চ্যাংকে দিতে চাই, কারণ হয়তো ওর দাদা সবকিছু বুঝে গিয়েছেন যে আসল চ্যাংকে, তাই হয়তো সব সম্পত্তি নতুন করে দলিল করে সবকিছু চ্যাংকে দিয়ে যেতে চান। তাই সবকিছু ভেবে হিয়ন হসপিটালে চলে আসে। হসপিটালে ওর দাদা ভর্তি ছিলেন, যিনি খুব অসুস্থ ছিলেন। তারপরে হিয়ন সেখানে বসে ওর ছোটবেলায় সব মুহূর্ত ভাবতে থাকে। যদিও তিনি ওর আসল দাদা ছিলেন না, কিন্তু ছোট থেকে ও তার কাছেই মানুষ হয়েছে, তাই সবকিছু ভাবতে থাকে। হিয়ন চ্যাংয়ের দাদুকে অনেক ভালোবাসতো, কিন্তু যেহেতু হিয়ন ভেবেছিল যে ওদের সব সম্পত্তি হয়তো চ্যাংকে দিয়ে দেবে, তাই ও দাদুকে মারার জন্য এগিয়ে আসে। দাদুকে মারতে হিয়নের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু হিয়ন আর সেই আগের জীবনে ফিরে যেতে চায় না, কারণ সেই জীবনটি ছিল অনেক দরিদ্র। এই সব কিছু ভেবে হিয়ন যখন তার দাদুর অক্সিজেন মাস্কটা খুলতে যায়, তখনই সেখানে জেনি চলে আসে আর বলে কি তুমি এসব কি করছো। এটা বলে ও হিয়নকে সেখান থেকে নিয়ে যায়। তখন হিয়ন জেনিকে বলে আমি কি বা আর করতে পারতাম, আমি আর সেই আগের জীবনে ফেরত যেতে চাই না। আমি যত সেই ঘটনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, তুমি আর চ্যাং মিলে সেই ঘটনাই আমাকে বারবার ফেলে দিচ্ছ। তোমরা দুজন কেন এমন করছো? কিন্তু জেনি হিয়নের এরকম ব্যবহার দেখে অনেক ভয় পেয়ে যায়, যেটা বুঝতে পেরে হিয়ন বলে যে সরি, আমি এরকম করতে চাইনি। আর এদিকে চ্যাংও জেনিকে বারবার কল করছিল। যেহেতু চ্যাং বারবার কল করছিল, তাই জেনির অজান্তেই চ্যাংয়ের কলটি রিসিভ হয়ে যায়। তাই চ্যাং ওদের দুজনের সব কথাই শুনতে পাচ্ছিল। যেখানে জেনি হিয়নকে জিজ্ঞেস করে তোমার সাথে কি এমন হয়েছিল যে কারণে তুমি এই ঘটনার মুখোমুখি হতে চাও না? 16 বছর আগে কি এমন হয়েছিল তুমি নিশ্চয়ই কিছু জানো, তো প্লিজ আমাকে সবকিছু খুলে বলো। যেটা শোনার পর হিয়ন অনেক ইমোশনাল হয়ে সবকিছু বলতে আরম্ভ করে। যেখানে 16 বছর আগে জেনির বাবা ওই জমির প্রজেক্টে কাজ করতো, কিন্তু জমির মালিক জেনির বাবাকে বেতনই দিচ্ছিল না, যেই কারণে তিনি রেগে যেয়ে গোটা গোডাউনে কেরোসিন তেল ঢেলে দেয় এবং ডিসাইড করেন যে সবকিছু আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু সেখানে আগে থেকে হিয়ন উপস্থিত ছিল এবং হিয়ন সবকিছু লুকিয়ে দেখছিল। তাই জেনির বাবা আসে এবং হিয়নকে খুঁজে বের করে। জেনির বাবা যখন হিয়নকে ধরে নেয়, তখন হিয়ন সেখান থেকে যা হোক করে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় জেনির বাবার লাইটারটি ফিকে চলে যায়, যেই কারণে গোডাউনে আগুন লেগে গেছিল। এখান থেকে আমরা বুঝতে পারি আগুনটি লাগিয়েছিল যে হিয়ন, আর সবাই ভেবেছিল যে ওটা জেনির বাবা লাগিয়েছে। এখানে প্রেজেন্টে হিয়ন জেনিকে জড়িয়ে ধরে বলেছে আমি ইচ্ছে করে ওই দিন আগুনটি লাগাইনি, এমনিতেও আমি জানতাম নি ওটি তোমার বাবা ছিল। তখনই হিয়ন লক্ষ্য করেছে চ্যাং কলের মধ্যে দিয়ে সব কথা শুনছে, আরও ভাবতে থাকে যে ওদের দুজনের হয়তো এটা প্ল্যান ছিল সবকিছু স্বীকার করানোর। তাই ও জেনিকে বলে তুমি এই সবকিছু ইচ্ছা করে করেছো তাই তো? তখন জেনি বলেছে না, আমি জানতাম না কলটি রিসিভ হয়ে গিয়েছে। কিন্তু হিয়ন তার একটা কথাও বিশ্বাস করে না এবং জেনিকে মেরে অজ্ঞান করে দেয়। যেহেতু চ্যাং কলেই ছিল, তাই সবকিছু শুনতে পেয়ে যায় এবং ও জেনিকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে চলে আসে। এখানে ওদের দুজনের মধ্যে অনেক ফাইট হয়, যেখানে চ্যাং হিয়নকে মেরে ফেলে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই ওর মনে পড়ে হিয়নের মায়ের কথা। তিনি মরে যাওয়ার আগের মুহূর্তে চ্যাংকে বলে গিয়েছিলেন যে হিয়ন যদি কোনোদিন কিছু ভুল করে তাকে যেন ক্ষমা করে দেয়। তার এই কথা মনে পড়ায় চ্যাং আবারও ফেরত আসে এবং হিয়নকে সেখান থেকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেয়। তারপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে জেনি অনেক হ্যাপি ছিল, কারণ তার বাবা এখন নির্দোষ প্রমাণ হয়ে গিয়েছেন। সবাই এখন জেনে গেছে যে আগুনটি জেনির বাবা লাগায়নি, বরঞ্চ এসব কিছু ভুল করে হয়ে গেছিল। আর এদিকে হিয়নও তার সব ভুল বুঝতে পারে এবং তার সম্পত্তি চ্যাংকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে চ্যাং ও জেনির মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়, আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ড্রামাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।